নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি যে কাকলি গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, আপনারা গত কয়েকদিন ধরেই হচ্ছে নানান ধরনের জল্পনা, আমরাও শুনছি, আপনারাও শুনছেন, বিভিন্ন মিডিয়াতে জল্পনা হচ্ছে। তৃণমূলের অন্দর থেকে শোনা যাচ্ছে নাকি যে তৃণমূলের এই বিধানসভার মতো মানে পরিষদীয় দলের মতো লোকসভার যে টিম বা লোকসভার যে দল রয়েছে তার মধ্যে হচ্ছে বিভাজন আসছে, এবং এই বিভাজনের নাকি মূল যে কুশীলব হচ্ছে যিনি নেমেছেন এই এমপিদের ভাঙাতে, তিনি নাকি কাকলি ঘোষ দস্তিদার, মানে বারাসাতের সাংসদ। আমি সত্য মিথ্যা জানি না, মিডিয়াতে প্রচুর খবর টবর হচ্ছে। তো আজকের হচ্ছে আমি সেইটা নিয়েই আজকের এই প্রতিবেদনটা করব, এবং একই সঙ্গে যে কেন যে কাকলি ঘোষ দস্তিদার সাংসদ ভাঙানোর খেলায় নামতে পারেন বা নেমেছেন কিনা আমি জানি না। তো তাকে নিয়ে বিতর্ক হচ্ছে নির্বাচনের পর থেকেই। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ যে নিশ্চিতভাবেই আপনারা লাইক কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। তো আসছি যে কাকলি গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, কারণ হচ্ছে এই তৃণমূলের এই সংসদ দলটাকেও, যে পরিষদীয় দল, এবং দিল্লিতে যে তাদের যে 29 জন এমপি রয়েছে, এখন বর্তমানে 28 জন, কারণ যে বসিরহাটের এমপি হাজি নুরুল আপনারা জানেন যে তিনি মারা গিয়েছেন, সেই আসনটি ফাঁকা রয়েছে। তো এই 28 জনের মধ্যে 18 জন সাংসদকে নাকি ভেঙে দেওয়া হবে, এবং তারা সামনে নাকি স্পিকারকে চিঠি দিয়ে জানাবে যে তারাই হচ্ছে আসল তৃণমূল, এবং 2/3 তারা চলে যাবে, 9×9 = 3×27, এই 18 জন হয়ে গেলেই নাকি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তৃণমূলের সংসদীয় দলটা ভেঙে যাবে লোকসভার। তো এখানে নাকি প্রধান কুশীলব হিসেবে নাকি কাকলি ঘোষ দস্তিদার নেমেছেন মাঠে, যে এমপিদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদেরকে নিয়ে দল ভারী করছেন এই 18 জনের বিষয়টা। এই 18 গল্পটা সংবাদপত্রেই হচ্ছে বারে বারে দেখেছি যে এরকম ধরনের হচ্ছে। তৃণমূলের তরফে কেউ হচ্ছে এটা নিয়ে কোনো কথা বলতে চাইছেন না, এবং বলছেন যে আপনারা যেখান থেকে শুনেছেন, যা শুনেছেন আপনারা শুনেছেন, আপনারাই লিখছেন, আমরা এসব ব্যাপারে কিছু জানি না। আসলে বিষয়টা হচ্ছে যে লোকসভা ভোটের পরেই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং ডেকেছিলেন যে লোকসভার এমপি এবং অন্যদের নিয়ে, নেতৃত্বকে নিয়ে, সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন যে কাকলি ঘোষ দস্তিদার আর লোকসভার তিনি যে চিফ হুইপ ছিলেন সেটা থাকছেন না, সেটা তাকে সরিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে তিনি চিফ হুইপ করেছিলেন। এবং তারপরে যে কি বলে কাকলি ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি অনেক হচ্ছে যে কথাটা, মনের দুঃখের কথাটা বলেছিলেন যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রাজনীতি করছেন, শেষে এই পুরস্কার পেলেন। আবার তৃণমূলের অন্দর থেকে যেটা শোনা গিয়েছিল যে আসলে কাকলির ক্ষেত্রে যেটা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা হলো যে কাকলি নাকি এবার চেয়েছিলেন যে বারাসাত কেন্দ্র, যেহেতু চিরঞ্জিত চক্রবর্তী দাঁড়াবেন না ঠিক করেছিলেন, বারাসাত কেন্দ্রটি ফাঁকা হয়েছিল, সেখানে তার ছেলেকে নাকি মনোনয়ন দিতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজি না হওয়াতে তার ছেলে মনোনয়ন পাননি, এবং বিধানসভা ভোটে হারার পরেই তার ছেলে সমাজ মাধ্যমে তৃণমূলকে সমালোচনা করে পোস্ট করছিলেন। সেটা মমতা জানতে পেরে কাকলিকে হচ্ছে চিফ হুইপের যে পদ থেকে সরিয়ে দেন। তারপরে কাকলির ঘোষা হয়, তিনি সমাজ মাধ্যমে এসব পোস্ট করেন। এখন শোনা যাচ্ছে যে কাকলি নাকি বিভিন্ন সাংসদদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং তিনি ছিপ নিয়ে নেমেছেন মাছ ধরতে। তো তার সঙ্গে নাকি আরো 1-2 জন কুশীলব আছেন, এবং নাম শোনা যাচ্ছে যে আসলে ব্যাপারটা অনেকে তখন বলেছিল যে কাকলি যখন ওই সব ধরনের পোস্ট করছেন চিফ হুইপ পদ চলে যাওয়ার পরে, এবং কিছুটা তিনি বিদ্রোহী হয়ে গেছিলেন, তখন দেখা গেল মে মাসের শেষ সপ্তাহে কল্যাণীতে যে রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী কাকলি ঘোষ দস্তিদারকে ডেকেছিলেন। উত্তর 24 পরগনার আরো কয়েকজন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ককে ডেকেছিলেন। তা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি সব দলের হচ্ছে সাংসদ বিধায়ককে নিয়েই হচ্ছে চলতে চাই, যদিও হচ্ছে সৌগত রায় বা পার্থ ভৌমিক, মানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দমদমের সাংসদ সৌগত রায়, তারা ডাক পাননি, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার ডাক পেয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারী এও বলেছিলেন যে
কাকুলি নাকি স্পেশাল সাংসদ, মানে তিনি একজন বিশেষ অধিকারিণী, যাই হোক সে স্পেশাল হিসাবে তিনি ডাক পেয়েছেন সাংসদ হিসাবে। তো যাই হোক কাকুলি সেখানে গিয়েছিলেন, গিয়ে তিনিও উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান, তার বারাসাত কেন্দ্রের উন্নয়নের জন্য রাজ্য সরকারের সঙ্গে তিনি সহযোগিতা করবেন, এসব ধরনের কথাবার্তা বলেছিলেন। যাই হোক এখন হচ্ছে যে এবার বলা হচ্ছে যে কাকুলি এবার নেমে পড়েছেন মাঠে, তিনি নাকি যোগাযোগ টোগাযোগ করছেন। এবার অনেকে তখন তৃণমূলের লোকরা বলেছিলেন কাকুলির উপর চাপ আছে, কারণ তার হচ্ছে নারদ মামলায় সিবিআই এর এফআইআর রয়েছে, নারদ মামলাতে তাকে হচ্ছে টাকা নিতে দেখা গিয়েছিল স্টিং অপারেশনে, সেইটা নিয়ে তার একটা চাপ রয়েছে। ওই মামলায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, কিন্তু ঘটনাচক্রে কাকলি ঘোষ দস্তিদার বা আরো যারা বেঁচে গিয়েছেন বা যাদেরকে ছোঁয়া হয়নি তাদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, যেমন ছোঁয়া হয়নি শুভেন্দু অধিকারীকে, তাকেও সেই মামলায় টাকা নিতে, সেই ঘটনায় স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গেছিল, যেই ভিডিও বিজেপির পার্টি অফিস থেকে ছাড়া হয়েছিল। তো তৃণমূলের লোকজনরা একটু মানে যারা যে সমালোচনা করেন কাকলি, তারা বলেছেন যে আসলে এই সিবিআই এর মামলা টামলা আছে, তো এই জন্য কাকলি এখন হচ্ছে একটু বিজেপির দিকে ঝুঁকেছেন, হয়তো তিনি চলেও যেতে পারেন, এখন জানি না শেষ পর্যন্ত কি হবে। তো এরকম এই এমপি ভাঙানোর খেলাতে হচ্ছে সব মানে কি তিনি নাকি আছেন, আমি এখনো বলছি সত্য মিথ্যা যাই না, কে কাকে ফোন করছেন না করছেন। তবে ও শোনা যাচ্ছে যে আরো দু একজন কুশীলব নাকি রয়েছেন যে এমপি ভাঙানোর খেলাতে, এবং হচ্ছে যে সাংসদ দেব তিনি এবারে বিধানসভা ভোটে হেলিকপ্টার নিয়ে প্রচুর মিটিং টিটিং করেছেন, কিন্তু ভোটে তৃণমূল হেরে যাওয়ার পরে তার গলাতে একটু বেসুরো শোনা গেছে কথাবার্তা। এবং ওই অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস তিন দিন আগে অ্যারেস্ট হওয়ার পরে দেব আবার সংবাদ মাধ্যমকেও বলেছেন যে তিনি খুব চাপে ছিলেন, এবার যদি তৃণমূল জিতে আসতো তাহলে টালিগঞ্জে তার পক্ষে কাজ করা খুব মুশকিল হয়ে যেত, এইসব ধরনের কথাবার্তা বলেছেন। অনেকে আবার বলছেন তৃণমূলের যারা দেবের নিন্দুকেরা বলছেন আসলে দেবের ওই গরু পাচার মামলায় তাকে ইডি সিবিআই কয়েকবার দিল্লিতে এবং কলকাতায় ডেকেছিল, চাপ রয়েছে, গ্রেপ্তার হয়নি, কিন্তু যেহেতু ডাকাডাকি হয়েছিল কোন একটা মামলার সূত্রতে, কারণ কোনো কেউ গরু পাচার মামলায় যুক্ত আছে, সেখান থেকে তার টাকা আবার দেবের সঙ্গে দেবের কোনো সিনেমা টিনেমায় কেটেছেন কিনা, এইসব নিয়ে সমস্ত বিতর্ক টিতর্ক আছে। তো সত্য মিথ্যা জানি না, দেবকে যেহেতু কয়েকবার ডাকা হয়েছিল এটা ঘটনা, এবং হচ্ছে সেই মামলা দেব গ্রেপ্তার হয়নি, বলছে দেবও নাকি এসবে নেমেছেন, যারা সব শিল্পী কলাকুশলী সাংসদ টাংসদ আছেন তাদের সঙ্গে নাকি দেব যোগাযোগ করছেন, এসব ধরনের রটনা গত ৩-৪ দিন ধরে চলছে তৃণমূলের অন্দরে। এবং মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া তিনিও অভিনয় জগৎ থেকে এসছেন, তিনি যে ভোটে হেরে যাওয়ার পরে এখন মাঝে মধ্যে শোনা যাচ্ছে তিনি বলছেন সংবাদ মাধ্যমকে যে তাদের হচ্ছে রাজনীতিতে এনেছেন, তৃণমূলে এনেছে, কিন্তু তাদের কিছুটা সাইড লাইন করে রাখা হতো, যে এরা ফিল্মের জগতের লোক, এরা আবার সক্রিয় রাজনীতির লোক নাকি, এইসব বলে তাদেরকে নাকি সেইভাবে সুযোগ দেওয়া হতো না, এই ধরনের কথাবার্তা জুন মালিয়া। রচনা ব্যানার্জিও হচ্ছে বিজেপি জেতার পরে রচনা ব্যানার্জিও স্বাগত টাগত জানিয়েছেন বিজেপি সরকারকে, এবং বিজেপি সরকার উন্নতি করুক রাজ্যের, এইসব কথা টথা বলেছেন। মানে একেবারে যে আমি তৃণমূলের সাংসদ, বিজেপি জিতেছে, বিজেপির বিরুদ্ধে আমরা প্রচার করেছি বিধানসভা ভোটে, সেই যে মনোভাব যে না আমি তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো, এসব বলেনি। কেউ কেউ বলছে যে রচনা বেশি বাড়াবাড়ি করলে, তৃণমূলেতেই রচনার যারা নিন্দুকেরা রয়েছেন তারা বলছেন রচনা বেশি বাড়াবাড়ি করলে নাকি তার আবার এই যেটা দিদি নাম্বার 1 সেসব শোফও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এইসব চাপ নাকি রচনারও আছে। যাই না শেষ পর্যন্ত রচনা ওই 18 তালিকাতে ঢুকে যাবেন কিনা, দেব বা হচ্ছে জুন মালিয়ারা ঢুকে যাবেন কিনা। আবার বলছেন কুশীলব হিসাবে ইরফান পাঠানও রয়েছেন, বহরমপুরের সাংসদ ক্রিকেটার। আর হচ্ছে ইরফান, আবার সংবাদ মাধ্যমে এও খবর বেরিয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি যেহেতু এখন আর বিধায়ক বা সাংসদ নেই, তাই বহরমপুরে ইরফান পাঠানকে নাকি তিনি পদত্যাগ করতে বলেছেন, যেখানে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা যাওয়ার জন্য কন্টেস্ট করবে, ইরফান নাকি তাতে সম্মত হননি। এসব খবরও বেরিয়ে গেছে, সত্য মিথ্যা যাচাইয়ের বিষয় নেই, হচ্ছে বেরিয়ে গেছে। তা এখন অনেকে বলছেন যে ইরফানও নাকি এসবের মধ্যে আছেন, কারণ হচ্ছে ইরফানেরও একটা সমস্যা ছিল, ওনাদের গুজরাটের ওখানে অভিযোগ উঠেছিল যে তাদের নাকি সরকারি জমির উপর তাদের কোনো ঘরটর এসব তৈরি হয়েছিল, সেটা নিয়ে ওখানকার পুরসভা ভেঙে টেঙে দিয়েছে, এবং ইরফানের এক আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে। সমস্যা অনেকেরই এদিক ওদিক আছে, ব্যক্তিগত সমস্যা আছে। তো সেখানে ইরফানও নাকি রয়েছে, আরো দুজন ভিন রাজ্যের সাংসদ রয়েছেন,
দুর্গাপুর এবং আসানসোলে, কিন্তু আমি জানি না তাদেরকে আবার ইনফ্লুয়েন্স করতে পারবেন কিনা। তো এরকম একটা পরিস্থিতি যে তৃণমূলের 18 জন সাংসদ ভেঙে যাচ্ছে, মানে দল ছেড়ে চলে যাচ্ছে, তারাই নিজেদের আসল তৃণমূল বলে সংসদে দাবি করবেন, এবং ভবিষ্যতে তারা বিজেপিতে যোগদান না করলো বা বিজেপি তাদের না নিল, বিজেপি তাদের সঙ্গে একটা জোট করে হচ্ছে রাজ্যসভা যখন বিল আসবে, বিল পাস করানোর জন্য তাদেরকে কাজে লাগাবে। এসব গল্প গুজব চলছে, শেষ পর্যন্ত কি হবে আমি জানি না। তবে এটা ঠিক যে বিধানসভাতে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সই করে স্পিকারের কাছে বিরোধী দলনেতা করার জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, যে বিধায়কটা তৃণমূলে সই করেছেন বলে দাবি করা হচ্ছে, আমি তার মধ্যে একজন দুজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ফোন তো এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লেখানো এবং তার জন্য সই করে স্পিকারকে চিঠি দিয়ে যাতে সই করা হয়, কিন্তু তার সঙ্গে এমন একটা রেকর্ডিংও তাদের শোনানো হয়েছে। তিনি দাবি করেছেন, অবশ্য আমি সত্যি মিথ্যে জানি না, কারণ আমার কাছে তো ফোন আসেনি। তিনি দাবি করেছেন যেখানে একটা রেকর্ডিং ভয়েস শোনানো হয়েছিল, যেটা কোনো স্বরাষ্ট্র মন্ত্রকের কেউ বলছেন যে এরকম বিধায়কদের বিরুদ্ধে, তৃণমূলে যারা জিতে এসছেন এরকম বিধায়কদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে হচ্ছে মামলা, মানে অনেক যে কেস রয়েছে, যেগুলোতে সিবিআই আগামী দিনে হচ্ছে পদক্ষেপ করবে এবং তাতে অনেকে গ্রেপ্তার হতে পারে। এই ধরনের একটা ভয়ভীতির পরিবেশও নাকি তৈরি করা হয়েছিল সেই ফোনের রেকর্ডিং, সেই ফোনের সঙ্গে নাকি সেই রেকর্ডিংটাও শোনানো হয়েছিল। জানি না হচ্ছে সত্যি মিথ্যা, যে তারা কি ব্যাপার, ভয় না ভীতি না লোভ, এসব আবার বলছে সংবাদ মাধ্যম বলছে অনেক সাংসদকে লোভ টোভ দেখানো হচ্ছে, অনেক আবার ভয় দেখানো হচ্ছে ইডিসি ব্যয়ের, এসব দিয়ে হয়তো শেষমেশে তৃণমূলের লোকসভার যে দল, যে সংসদীয় দল, সেটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। শেষ পর্যন্ত যদি আমি বলছি যে এই কারণে আমি টাইটেলটা করেছি যে যদি এরা ভেঙে দিতে পারে তাহলে হয়তো নরেন্দ্র মোদী, অমিত শাহ খুশি হবেন। তৃণমূল 18 জনকে ভেঙে দিলে সেই 18 জন তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে তারা লোকসভায় হচ্ছে স্বীকৃতি পেতে পারে, এবং পরবর্তীকালে যদি রাজ্যসভার সাংসদও ভেঙে দেওয়া যায়, ভেঙে দিলে তারাও স্বীকৃতি পেতে পারে, এবং সেক্ষেত্রে বিজেপি রাজ্যসভা লোকসভাতে বিল পাস করানোর সুবিধা হতে পারে। বিজেপির সামনে অনেকগুলো বিলের ব্যাপার রয়েছে, ডিলিমিটেশন বিল আছে, এক দেশ এক ভোট, অনেক কিছু আছে, সেগুলো এদেরকে দিয়ে করিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু আবার এও শোনা যাচ্ছে যদি এই সাংসদরা মাঠে নেমে যদি অপারেশন করতে পারে, না পারে, যদি ছিপ নিয়ে তো মাছ ধরতে গেলাম, মাছ যদি ধরতে না পারে, তাহলে কিন্তু পরবর্তীকালে ইডিসি ব্যয়ের বিপদও আছে, তাদের কিন্তু টানামানি শুরু হবে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এরকমও শোনা যাচ্ছে যে যারা মাছ ধরতে নেমেছে শেষ পর্যন্ত যদি খালি হাতে ফেরেন তাদের কিন্তু বিপদ আছে, ইডিসি ব্যয় কিন্তু তাদের ছাড়বে না। দেখা যাক কি হয় ভবিষ্যতে, অনেক কিছু পড়ে আছে এখনো দেখার। আজ এ পর্যন্তই।